আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। গুম ও বিচার বহির্ভূত হত্যার ২ মামলায় ১৩ জন এবং জুলাই হত্যা মামলায় ২ জন সহ মোট ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল ৮:৩০টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। একই সাথে পরবর্তী শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। পরে আসামিদেরকে সেনানিবাসে ঘোষিত সাব জেলে নেওয়া হয়। আইন অনুযায়ী আসামিরা এখন সেনাবাহিনীতে কর্মরত নন বলে জানান চিফ প্রসিকিউটর। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। কড়া নিরাপত্তা ব্যবস্থায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের প্রিজন ভ্যানে করে সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে বুধবার সকাল ৭:১৫টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর তাদেরকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। সকাল ৮:১৫টায় ট্রাইব্যুনালের এজলাসে বসেন বিচারপতিরা। পরে ৩ দফায় আসামিদের এজলাসের কাঠগড়ায় নেওয়া হয়। শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। গুমের দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা। দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিচালিত বন্দিশালায়। ৩টি মামলার মোট ১৫ জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল। আদালত তাদেরকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী ২০শে নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন। শুনানির সময় আসামিদের পক্ষে জামিন এবং কারাগার থেকে অনলাইনে হাজিরা নেয়ার আবেদন করেন তাদের আইনজীবী। কিন্তু সেই আবেদন যথাযথ না হওয়ায় পরবর্তী শুনানির দিন ওই 2 আবেদনের উপর শুনানি হবে। আমরা জানি তার আত্মসমর্পণ করেছে, কিন্তু সেইটা পুলিশের মাধ্যমে যেহেতু কোর্টে সারেন্ডার করছে, সেইটাকে তারা বলেছে যে তারা গ্রেপ্তার হয়েছে। তারা ট্রায়াল ফেস করতে চায়, তারা এই অপরাধ সংগঠিত করে নাই। আপনারা জানেন যে একজন আইজিপি এইখানে আপনার অ্যাপ্রুভার রাজসাক্ষী, তিনি বলেছেন যা কিছু হয়েছে তা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নির্দেশও হয়েছে। তাদের ডিফেন্স পয়েন্ট দিয়ে তারা এই ট্রায়াল ফেস করে জনগণের সামনে দেখবে যে তারা কতটুকু অপরাধ করেছে কি করে নাই। আসামিদের মধ্যে 1 জন মেজর জেনারেল, 6 জন ব্রিগেডিয়ার জেনারেল, 4 জন কর্নেল, 3 জন লেফটেন্যান্ট কর্নেল ও 1 জন মেজর রয়েছেন। এদের মধ্যে 3 জন হলেন ডিজিএফআই-এর সাবেক পরিচালক। নানা জল্পনা কল্পনা এবং আলোচনা সমালোচনার পর 15 জন ঊর্ধ্বতন সামরিক সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এখন মামলার বাকি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রমাণ হবে তারা এসব গুম এবং বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত কিনা, আর জড়িত হলে তাদের শাস্তি কী হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। এদিকে গুমের মামলার আসামি সেনা সদস্যদের জন্য সেনানিবাসে বিশেষ কারাগার স্থাপন করায় বিচারে বৈষম্য তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। আরেক ভুক্তভোগী ও মামলার বাদী ব্যারিস্টার আরমান বলেছেন, বিশেষ কারাগারে জেল কোড পরিপূর্ণভাবে না মানা হলে মামলার সাক্ষী ও বাদী পক্ষের জীবনে হুমকি তৈরি হতে পারে। নূর হোসেনের রিপোর্ট। গুমের 2 মামলার আসামি সেনা সদস্যদের আনার আগ থেকেই আদালত চত্বর ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। সেনানিবাস থেকে আদালত পর্যন্ত সড়কের প্রতিটি মোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা যায়। সেনা কর্মকর্তাদের যখন আদালতে তোলা হয় তখন আদালতের বাইরে বিক্ষোভ করতে দেখা যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের। গুমের পরিবারগুলো দাঁড়িয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে জনগণের উপর গুলি চালিয়ে হত্যার দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ায় সেনাপ্রধান সহযোগিতা করায় সাধুবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সেনা কর্মকর্তাদের বিচারে সেনাপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আইনের প্রতি যেভাবে শ্রদ্ধা দেখিয়েছেন তা প্রশংসার দাবিদার। আসামিদের সাব জেলে রাখার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, এটা সম্পূর্ণই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তবে এই ধরনের সরকারের মতো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশ্বাস দেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
কি আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনী প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার, এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। নির্বাচনের আগে যেহেতু নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে না, সে কারণে এই সরকারকেই নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। খসরু বলেন, যারা থাকলে নিরপেক্ষতা ভঙ্গ হবে তাদেরকে বাদ দিতে হবে সরকারকে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা কার্যক্রম মাঠে দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে দলটি জোর করে কিছু অর্জন করতে চায় না বলে জানান আমির খসরু। রাজনৈতিক দলগুলোকে জনগণের ম্যান্ডেট নেয়ার আহ্বান জানিয়ে তাদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, রাজপথে নয়, এখন সময় হয়েছে জনগণের দুয়ারে যাওয়ার। বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে। যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ দুটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপের অংশ হিসাবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ সন্ধ্যা 5:15টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠক করবেন তিনি। এরপর সন্ধ্যা 6টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের বাস্তবায়ন ও সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে কমিশনাররা বলেন, ভালো নির্বাচন না হলে সারা বিশ্বের কাছে নিন্দিত হতে হবে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। সারা দেশে ৪২,০০০-এর বেশি ভোট কেন্দ্রে নির্বাচন আয়োজনে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনেকে। এ কারণে কর্মকর্তাদের কমিশন প্রশিক্ষণের আওতায় আনে ধাপে ধাপে। এবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব পালনে সতর্ক করে প্রধান নির্বাচন কমিশনার যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনসম্মত সিদ্ধান্ত নেওয়ার প্রতি জোর দেন। সবকিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নাই, সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে, আর আপনি গিয়ে হাজির হলেন। সেটা যাতে না হয় এটা আপনাদেরকে এনশিওর করতে হবে। নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না। এইটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেইভাবে পালন করবেন। নির্বাচনে নির্ভয়ে কাজ করা ও সুষ্ঠু পরিবেশ তৈরিতে এখনই কাজ করার আহ্বান জানান কমিশনাররা। কোন কোন দেশে একবার শুধুমাত্র নিবন্ধন করলেই সে বছরের পর বছর ওই নিবন্ধন দিয়ে ভোট করতে পারে। আবার কোন কোন দেশে একটা সময়কালের জন্য করে, আর কোন কোন দেশে শুধু একটা ভোটকে টার্গেট করে করে। আমরা এই ভোটটাকে টার্গেট করে করছি। Entire election is being conducted by the officers like you. প্রত্যেক উপজেলাতে আপনার একটা নির্দিষ্ট সীমা রেখা আছে, আপনার একটা সীমানি আছে, টেরিটোরিয়াল জুরিডিকশন আছে। এই জুরিডিকশনের মধ্যে সকল নির্বাচনের দায়িত্ব একমাত্র, শব্দটা ব্যবহার করলাম, একমাত্র সহকারী রিটার্নিং অফিসার। আগামী 16 নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ উন্মুক্ত করার কথা জানানো হয় অনুষ্ঠানে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।
পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় 3 আসামিকে কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে সাকিব মুন্সি ও সিফাত মুন্সিকে 13 বছর এবং ইমরানকে 10 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা দেয়া হয়। 2025 সালের 18 মার্চ দুমকি উপজেলা থেকে নানার বাড়ি যাওয়ার পথে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া ধর্ষণের শিকার হন। পরে তিনি বাদী হয়ে 3 জনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে মানসিকভাবে ভেঙে পড়ে 26 এপ্রিল ঢাকার শেখেরটেক এলাকায় ভাড়া বাসায় আত্মহত্যা করেন তিনি। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ এই রায় ঘোষণা করা হয়। এদিকে ময়মনসিংহের গৌরীপুরে ছাত্র জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় 2 ভাইকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে ময়মনসিংহের স্পেশাল জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। ফাঁসির আসামিরা হলেন পলাতক এলবোর্ড ডেভিড রকি ও এলবোর্ড রকি সেন্টু। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।